বেগম খালেদা জিয়া বিদায় নেওয়ার সাথে সাথে পুরো রাজনীতি কিন্তু এখন ঘুরে যাচ্ছে। কেন বললাম? একটু বিশ্লেষণ করি। এতদিন রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কেন্দ্রীভূত ছিল দুজনের উপর। একটা বেগম খালেদা জিয়াকে ঘিরে, আর একটা হচ্ছে শেখ হাসিনাকে ঘিরে। ঘটনাক্রমে শেখ হাসিনা বলতে গেলে ঝাড়ি বংশে শেষ আপাতত। তার সমর্থকরা আছে, সবই আছে, কিন্তু কার্যক্রম নেই দলটার, বা শেখ হাসিনাও নাই। বেগম খালেদা জিয়া অনেকদিন থেকে অসুস্থ, কার্যত তারেক রহমানই দলটা চালাচ্ছিলেন, কিন্তু তারপরও বেগম খালেদা জিয়া শেষ কথা বিএনপির, এটাই ছিল একটা প্রতিষ্ঠিত ধারণা। এবং ৩টা আসনে যে নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়ার নমিনেশন পেপার সংগ্রহ করা, জমা দেয়া, সবকিছুর মাঝে একটা চিন্তা ছিল যে তিনি হয়তো মোটামুটি সুস্থ হয়ে গেলে বিভাগীয় পর্যায়ে তিনি একটু যাবেন, অথবা তিনি প্রতিদিন জুম মিটিংয়ে বিভিন্ন জেলা উপজেলায় যুক্ত হবেন, তার লক্ষ্য উদ্দেশ্য বলবেন, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাবেন। আর অন্যদিকে তারেক রহমান সারা দেশে সফর করতে থাকবেন। তো সেই পরিকল্পনাটা তো একদম চেঞ্জ হয়ে গেল, বা বলা যায় বাতিল হয়ে গেল। এখন পুরো এই জাতীয়তাবাদী রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, একটা মুখ কিন্তু এখন বাংলাদেশে থাকলো একটাই, তিনি হচ্ছেন তারেক রহমান। বুঝতে পারছেন কত বড় চ্যালেঞ্জ তাকে এখন নিতে হবে? এর ছাড়া কোনো বিকল্পও নেই। একসময় শেখ হাসিনা বলতেন না যে, মানে আমার বিকল্প দেখান, প্রধানমন্ত্রী কে হবে বিরোধী দলের? মানে ভাব দেখাতেন যে উনি ছাড়া আর কেউ নাই। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনারা শেষের দিকে বলতেন বিকল্প ওই যে আছে খালেদা জিয়া, আর না হলে তারেক রহমান। তো যাই হোক, এখন রিয়েলি, আগে হয়তো সেটা কুতর্ক করা হতো, এখন রিয়েল বাস্তবতা হচ্ছে যে তারেক রহমান ছাড়া কিন্তু এই মুহূর্তে গণতান্ত্রিক রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতিকে ক্যারি করার মতন আর কেউ থাকলো না। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন 1 নম্বর চেয়ারম্যান, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এখন বলতে হবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। ভারপ্রাপ্ত এই শব্দটা উঠে যাচ্ছে, ভারপ্রাপ্ত উঠে যাচ্ছে, কিন্তু পুরো ভারটা কিন্তু এখন তারেক রহমানের উপর পড়ছে। খেয়াল করেন, এটা একটা কঠিন চ্যালেঞ্জ, কঠিন বাস্তবতা। এই বাস্তবতার দুটা দিক আছে। একটা হচ্ছে দলকে তিনি কতখানি সংগঠিত করতে পারেন, দল তাকে কতখানি আস্থায় নিতে পারে, একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। এটাও কিন্তু একটা পরীক্ষার ব্যাপার, যে এই নির্বাচনে দলের বিরোধগুলো মিটমাট করে যতটা তিনি ঐক্যবদ্ধ করতে পারবেন, তত বেশি তিনি সফল হবেন। দলের বাইরে তিনি ওই বলছে না, মঞ্চে আছে, মঞ্চের যারা আছেন এবং মঞ্চের বাইরে আছেন সবার মধ্যে ঐক্য চান। এই বাইরেও যে একটা শক্তি আছে, গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি, এই শক্তিকে, এবং সত্যিকার অর্থে ধর্মপ্রাণ যারা শান্তিতে বিশ্বাস করে, উগ্রতাকে বিশ্বাস করে না, এই যে মব কালচার নামে যে এক উগ্রতা, তার বিপরীতে যে ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলো আছে সেগুলিকে ঐক্যবদ্ধ করা, অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে তিনি যে প্রথমে বাংলাদেশে এসেই যেই কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, এবং তার বার্তা হচ্ছে ঐক্য, শান্তি, সমৃদ্ধি। এই বিষয়টাকে যদি ঐক্যবদ্ধ করতে পারেন এই শক্তিগুলোকে, তাহলে রিয়েলি এখন নতুন একটা পথ চলা শুরু হবে। বাংলাদেশের রাজনীতি এখন তারেক রহমানের নেতৃত্বেই চলবে, এবং তিনি কতটা সফল হবেন তা তিনি যা বলেছেন সেই অনুযায়ী যদি দল এবং দলের বাইরের গণতান্ত্রিক শক্তিগুলো রেসপন্স করে, তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতির একটা ভবিষ্যৎ আছে। যদি এলোমেলো হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, যদি কোনো প্রোপাগান্ডায় মানে বাংলাদেশ পা দেয়, তাহলে কিন্তু বিপদ। বাংলাদেশকে কোনোভাবেই অস্থিতিশীল রাখা যাবে না। প্রতিবেশীদের সঙ্গে
মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখতে হবে, কিন্তু উস্কানিমূলক সম্পর্ক রাখা যাবে না। এই ভারসাম্যটা আনতে পারে একমাত্র বিএনপি। কারণ আওয়ামী লীগ পচে গেছে, আওয়ামী লীগ দিয়ে হবে না, তার উপরে কোনো বিশ্বাস নাই। এরকম নতজানু এবং হিংস্র মনোভাব দিয়ে ক্ষমতায় থাকা, এটা মানুষ পছন্দ করবে না। আর একটা শক্তি আছে, সেই শক্তির মধ্যে ক্ষমতায় আসার জন্য এক ধরনের উগ্রতা, এক ধরনের উস্কানি, যেটা বিজেপি যেই রাজনীতিটা করে সেই রাজনীতির প্রবণতাটা আছে। সুতরাং এটা বাংলাদেশের রাজনীতির জন্য বিপদ। তারেক রহমানকে গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, ধর্মীয় যেই মূল্যবোধের রাজনৈতিক দল শক্তিকে ঐক্যবদ্ধ করে ওই যে শান্তি, ঐক্য, নিরাপত্তা, সমৃদ্ধি, এই বিষয়গুলি নিয়ে এগিয়ে যাওয়ার একটা বিরাট চ্যালেঞ্জ এখন তারেক রহমানের উপরে পড়লো। এখন সামনের দিনগুলিতে দেখার বিষয় যে তিনি কিভাবে পারফর্ম করেন। দর্শক, সবার চোখ থাকবে এখন তারেক রহমানের দিকেই। দর্শক।